চাচাদের ভাইদের কল করে জরুরি কথা আছে। দুপুরের খাবারের আগে কাজ শেষ করে বাসায় উপস্থিত থাকে যেন। দুপুরের খাবার আজ একসাথে খাবে আর জরুরি কথাও বলবে। সবাই বিনা বাক্যে রাজি হলো। দুপুরের খাবারের আগে সবাই বাসায় এসে উপস্থিত হলো। দুপুরের খাবার খেতে সবাই একসাথে বসলো। সবাই খাবার টেবিলে বসেছিল সব সময়ের মতো। দুই মাঝের চেয়ারে হেলাল সাহেব ও মেহরুন্নিসা বসে আছেন, আর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে সবাই বসে আছেন। জাইন গলা পরিষ্কার করে নিল। জাইন সহজ সাবলীল গলায় কথা বলতে গিয়েও কথা গম্ভীর হয়ে বের হলো। নিজের ওপর বিরক্ত হলো। কথা এরকম রুড হয়ে বের হচ্ছে কেন? যে জন্য আপনাদের সবাইকে জমায়েত করলাম। গতকাল রাতে কোম্পানি থেকে আমার সাথে যোগাযোগ করেছে। আমার জায়গাটা খালি ছিল এবং তারা চাচ্ছে আমি আবার জয়েন করি। এখন আমি জয়েন হওয়ার চিন্তা ভাবনা করছি, তাই আপনাদের মতামত নিতে আসছে যে জয়েন হব নাকি। আমি আশা করি আপনাদের উত্তর আমার ইচ্ছাকে প্রাধান্য করে দিবেন। দেখো জাইন, তুমি দেশে থাকলেও আমাদের ব্যবসা সামলাচ্ছ না, আর প্রবাসে থাকলে না, তাই তোমার যাওয়া না যাওয়া দিয়ে আমার কিছু যায় আসে না। এই দুঃখ থাকবে যে তুমি বিভিন্ন ফ্যামিলি ফাংশনে আমাদের সাথে উপস্থিত থাকবে না। তোমার শূন্যতা সবসময় অনুভব করব। আর তুমি যদি এখানে কমফোর্ট না হও, তাহলে যেখানে তুমি কমফোর্ট সেখানে থাকো, আমার কোনো অভিযোগ নেই। আর কোম্পানি যখন চাচ্ছে তোমাকে ভালো বেতন দিচ্ছে, ভালোভাবে তোমার লাইফ লিড করবে, সেখানে তোমার যা ভালো মনে হয় তা করো। আমি শহীদের সাথে একমত প্রকাশ করছি। তোমার কমফোর্ট জোনে তুমি থাকবে, এতে আমার কোনো সমস্যা নেই। আর আমি মনে করি কারোর কোনো সমস্যা হবে না তোমার সিদ্ধান্তে। জাইন হেলাল সাহেবের দিকে তাকালো। হেলাল সাহেব ভাত খাওয়া হাত কখন থামিয়ে দিয়ে ছেলের দিকে গভীর মনোযোগ দিয়ে তাকিয়েছেন। মনে কিছু হিসেব কষে বললেন, অ্যাজ ইউর উইশ জাইন, আই হ্যাভ নো প্রবলেম, যা ভালো বুঝো করো। লিপি বেগম মুখ কালো করে তাকিয়ে রইলেন স্বামীর দিকে। তিনি ভেবেছিলেন হেলাল সাহেব জাইনের যাওয়ার ব্যাপারে বিরোধিতা করবেন। হেলাল সাহেব তো সহমত পোষণ করলেন। আমি কখনো কোনো বিষয়ে কাউকে না করিনি। বড় ভাই যা বলছেন তাতে সহমত পোষণ করছি। এখানে যখন সবাই ইতিবাচক উত্তর দিচ্ছে, আমি কেন নেতিবাচক উত্তর দিব? আমি হ্যাঁ বললাম। যেখানে ভালো বোঝো সেখানে থাকো। ইসরাত মনে মনে নেচে উঠল। জাইন বিদেশে গেলে আর এক যুগ আগে দেশে আসবে না, হয়তো জীবনেও আসবে না। সেখানে সেটেল হয়ে যাবে। সিঙ্গেল লাইফ চিল করবে সে। সে মিঙ্গেল হয়েও সিঙ্গেল থাকবে। জাইনের সিদ্ধান্তে তার গালে অসংখ্য অদৃশ্য চুমু খেল ইসরাত। মেহরুন্নিসা ইসরাতের চিন্তায় এক বালতি পানি ঢেলে দিলেন। মেহরুন্নিসা কথা শুনে ইসরাতের হাসি ফুট হয়ে উড়ে গেল। সব শুনলাম ও বুঝলাম। তুমি বিদেশ যাইবার চাও, ভালো কথা, কিন্তু তোমার বউরে আমাগো কাছে কেন রাইখা যাইবা? আমাদের কি ঠেকা লাগছে তোমার বউরে খাওয়ামু? অনেক খাওয়াইছি এই পর্যন্ত, অনেক পিন্দাইছি, দায়বার উঠাইছি, আমাগো মাইয়া বিয়া দিয়া দিছি। এখন কেন আমরা এসব করুম? নিজের বউ নিজে পালো। আমাগো আর টাকা পয়সা নাই তোমার বউরে খাওয়ানোর লাগে। নিজে লইয়া যাও। আমার বাড়িতে তোমার বউ আর লাগবার পারুম না। নিজের ঘর বাড়ি যাও, আমার বাড়ি খালি করো। এমনিতে আমার বাড়িতে মানুষ জায়গা হইতাছে না, তোমরা দুজন গেলে আমার বাড়িতে মানুষ কমবো। নাসির সাহেব কিছু বলতে যাবেন, মেহরুন্নিসা বললেন, চুপ। আমরা কেন অন্যর বউরে খাওয়ামো? তুই কথা বলিস না নাসির। যাই নিজের বউ সাথে নিয়ে যাও, নইলে ব্যবস্থা কইরা দিয়ে যাও নিজের বউয়ের। আমার বহুত খাওয়াইছি, এখন আমরা খুব ক্লান্ত। মেহরুন্নিসা ইশারায় সবাইকে সহমত পোষণ করতে বললেন, আম্মা ঠিক বলেছ। তোমার তো দায়িত্ব সব কিছুর খেয়াল রাখা। যেহেতু শরীয়ত মোতাবেক তোমাদের বিয়ে হয়েছে, সেহেতু সব দায়িত্ব এখন তোমার। এখন আমাদের রেস্টের সময়। তুমি দায়িত্ববান ছেলে, আমি জানি তুমি পারবে ইসরাতের দায়িত্ব নিতে। ঠিক আছে, আমি ইসরাতের প্রতি মাসের খরচ আপনাদের কাছে পাঠিয়ে দেব। এইটা কইলে হইব না জাইন। তোমার স্ত্রী থাকার ব্যবস্থা কইরা দিয়ে যাও, আমার বাড়িতে আর রাখুম না। তুমি আমাকে কথা বুঝবার পারো নাই? তাহলে আমি এখন কি করব দাদি? আমি কি জানি তুমি তোমার বউয়ের কি করবা? আমরা বিয়া দিয়ে দিছি, আমাকে দায়িত্ব শেষ, এখন তোমার দায়িত্ব শুরু। তুমি ওর স্বামী, তুমি ভালো জানো কি করবা। বড় ভাইয়া এক কাজ করতে পারেন, আপুকে আপনার সাথে নিয়ে যেতে পারেন। জাইন বিরক্ত হয়ে তাকালো ইরহামের দিকে। মেহরুন্নিসা চোখ দিয়ে ইশারা করে বললেন, হইতাছে, চালাইয়া যা। নিয়ে যাওয়ার কথা বললে তো নিয়ে যাওয়া যায় না। পাসপোর্ট বানানো লাগবে। পাসপোর্ট পাওয়ার পর আর কত স্টেপ রয়েছে, সেগুলো করতে আরো 2 মাস লাগবে। এত টাইম আমার কাছে নেই। আমি এই মাসের শেষের দিকে জয়েন দিব। ইসরাত মুখ কালো করে দাদির দিকে রুষ্ট চোখে তাকিয়ে রইল। দাদি তার সাথে এসব করতে পারে? বাড়ি থেকে বের করে দিচ্ছে। ইসরাত ভেতরে ভেতরে অভিমান করলো। চোখ নিচু করে ভাত মুখে দিল। ভাতগুলো মনে হলো দাঁত দিয়ে চিবোতে পারছে না। আস্তে গিলতে গিয়ে মনে হলো গলায় আটকে গেছে। খাবার খেতে ইচ্ছে করছে না।
তুই মেয়ে মানুষ, তুই একা চলাফেরা করতে পারবি না। আর মেয়ে মানুষ, তুমি বড়দের মাঝখানে কথা বলো কেন? বড়রা আছে, কথা বলবে। আমরা ছোট মানুষ রোবটের মতো হয়ে চুপ হয়ে বসে থাকবো। বড়রা যা সিদ্ধান্ত নেবে তা হ্যাঁতে হ্যাঁ মেলাবে, নাতে না। বুঝতে হবে তুমি মেয়ে মানুষ। মেয়ে মানুষ চাইলে বাসার বাইরে যেতে পারবে না। আরশের মনে হলো সূক্ষ্ম খোঁচাটা নুসরাত মেরেছে তাদের পুরো পরিবারকে। ভাইয়া, আপনি ইশরাতকে আপনার সাথে নিয়ে যান। ইশরাতের মেবি পাসপোর্ট আছে, আব্বা একবার বানিয়েছিল আমাদের পাসপোর্ট। আর রইলো বাকি জিনিস, ওইগুলো তো তাড়াতাড়ি মনে হয় হয়ে যায়। আমার জানা মতে পাসপোর্ট করতে সময় লাগে যা বেশি। আর আর আপনার তো সেখানে সিটিজেনশিপ রয়েছে। ভাতের মধ্যে পানি ঢেলে উঠে দাঁড়ালো নুসরাত। ভাত খেতে ইচ্ছে করছে না তার। ও আরেকটা কথা, দাদা ইনডাইরেক্টলি বলছে আপনাকে আপনার বউ নিয়ে যাওয়ার জন্য। সে খাওয়াতে পারবে না, এটা একটা বাহানা আপনার সাথে পাঠানো তার মূল উদ্দেশ্য। আন্ডারস্ট্যান্ড? নুসরাতের কথায় মুখ লুকালেন সবাই। মেহেরুন্নেসার জল ঝুলে পড়ল। নুসরাতের দিকে নাক ফুলিয়ে তাকালেন। ও আরেকটা কথা দাদা। মেহেরুন্নেসা ইরহামকে ইশারা করলেন এটাকে নিয়ে যাওয়ার জন্য। সব রহস্য ফাঁস করে দিচ্ছে তার। ইরহাম পেছন থেকে এসে এটো হাত দিয়ে নুসরাতের মুখ চেপে ধরলো। জাইন ভ্রু উঁচিয়ে তাকালো ইরহামের দিকে। ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে। নুসরাতের মুখ ছাড়ো ইরহাম। ইরহাম বোকাদের মতো হাসলো হিহি করে, কানে ফিসফিস করে বলল, আর বলতে হবে না, অনেক বলেছিস বোন, এবার চল, তোর সাথে ইম্পর্টেন্ট কথা আছে। ইরহাম নুসরাতকে টেনে নিয়ে চলে গেল। জাইন চুপ করে তাকিয়ে রইল। নীরবতা ভাঙল জাইন। পুরুষালী ভারী গলার আওয়াজ শোনা গেল। আপনারা যখন চাইছেন ইসরাতকে আমার সাথে নিয়ে যায়, ওয়েল আমি নিয়ে যাব। লাগেজ প্যাকিং শুরু করো ইসরাত। যা যা প্রয়োজনীয় সব গুছিয়ে নিও। আর তোমার পাসপোর্ট আমার কাছে কাউকে দিয়ে পাঠিয়ে দিও, ওকে? ইসরাত প্লেট নিয়ে উঠে দাঁড়ালো। ভাত খেতে ইচ্ছে করছে না। চুপচাপ হেঁটে কিচেনে চলে গেল। কিচেনের দরজার সামনে আসতে দেখলো ইরহাম আর নুসরাত দুজন চুলোচুলি করছে বেসিনের সামনে দাঁড়িয়ে। এটো হাত দিয়ে ইরহাম নুসরাতের চুল ধরে আছে, কি বলছে আর চুল ধরে টান মারছে, সাথে শাসাচ্ছে। নুসরাত ইরহামের পায়ের হাঁটুর হাড্ডির মাঝে কিক মারল। ইরহাম পা ধরে মেঝেতে বসে পড়ল। নুসরাত এবার চুল ধরে ঠুস ঠাস করে কিল বসালো ইরহামের পিঠে। ইসরাত ধাক্কা দিয়ে দুজনের মাঝ দিয়ে হেঁটে গেল বেসিনের সামনে। নুসরাত, তুই আমাকে একটু বেশিই মেরেছিস, সমান সমান করতে হবে। এই দিকে আয়, আমি একটা মারবো, তারপর আমাদের মারামারি শেষ হবে। তুই আগে আমায় মারলি কেন, তাও আবার ভাত খাওয়া হাত দিয়ে? ছে, কি করেছিস আমার চুলের? মশলা মাখি আমার চুলের। তাহলে তুই ওখানে দাঁড়িয়ে সব বলে দিচ্ছিলি কেন? এর জন্য তো শুধু একটা গাঁটটা মেরেছি। নুসরাত ভাঙালো ইরহামকে। মুখ বাঁকা করে কপি করলো। ইরহাম থাপ্পড় মারলো নুসরাতের গালে। নুসরাতের রাগে ইচ্ছে করলো ইরহামকে মাথায় তুলে আছাড় মারতে। বালে মারছো তোমার, শালা খচ্চর খবিশ কোথাকার। এই ময়লা হাত দিয়ে তুই আমার চুলে হাত দিয়েছিস, তারপর মুখে এখন গালে, কুত্তা কোথাকার। তোর বল করছিস, গোসল করতে হবে আবার। বল বল করছিস, সারা শরীরে কাপড়ে তোর এটো হাত লাগিয়ে দিয়েছিস। আর হাত দিয়ে কি করবা? নুসরাত গালি দিয়ে শান্ত হলো না। আরো দু এক ঘা লাগালো ইরহামের পিঠে। আরো অদ্ভুত ভাবে তাকিয়ে রইল। প্লেট রাখতে এসে এসব কি দেখছে। মনে হলো চিড়িয়াখানার এক প্রাণী আরেক প্রাণীকে মারছে। এক কোনায় ইসরাত দাঁড়িয়ে ওদের মারামারি লাথালাথি দেখছে। আরশ পকেট হাতড়ে মোবাইল বের করলো। বাঁ হাতে প্লেট রেখে ডান হাত দিয়ে মোবাইলের ভিডিও অন করলো। ইরহাম খেয়াল করলো আরশ তাদের ভিডিও করতে মোবাইল বের করেছেন। নুসরাত উড়াধুরা ইরহামকে পিটিয়ে সোজা হয়ে দাঁড়ালো। চুলগুলো পেছনের দিকে ঠেলে দিয়ে হাত খোপা করলো। গরমে মুখ ঘেমে গিয়েছে। আরশকে মোবাইল হাতে দাঁড়িয়ে থাকতে দেখে চোখ ছোট ছোট করলো। ফিসফিস করে জিজ্ঞেস করলো, এই ইরহাম এর মোবাইল এরকম করে ধরে রাখছে কেন? আমাদের ভিডিও করছে নাকি? ও বোন, শালাকে চমক দেখাই। ইরহাম কিভাবে বলতে যাবে তার আগেই নুসরাত ইরহামকে জড়িয়ে ধরলো। ইরহাম চোখ বড় বড় করে তাকিয়ে রইল নুসরাতের দিকে। নুসরাত আর ইরহাম 2 ইঞ্চি ডিফারেন্স। নুসরাত 2 ইঞ্চি খাটো আর ইরহাম 2 ইঞ্চি লম্বা। নুসরাত তাকে জড়িয়ে ধরায় তার কপালের কাছে এসে পড়ল। মুখ কিছুটা কানের পাশে নিয়ে ফিসফিস করে বলল, আমাগো ভালোবাসা দেখিয়ে দে। শালা জড়িয়ে ধর। হাঁ করে তাকিয়ে আছিস কেন? আমাকে জীবনে দেখিসনি? জড়িয়ে ধরতে গিয়ে আমার শরীরে হাত লাগাবি না। হাত লাগলে হাত ভেঙে গলায় ঝুলিয়ে দিব। মনে রাখিস আমি 2 দিন জিম করেছি। আমি যেরকম তোর শরীরে স্পর্শ না করে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছি, ওই রকমই, বুঝেছিস? ইসরাত হা করে তাকিয়ে থাকলো। এই তো একজন আরেকজনের চুল ছিঁড়ে ফেলছিল, এখন আবার ভালোবাসা দেখাচ্ছে, জড়াজড়ি করছে। এদের সেকেন্ডের ভেতর ভালোবাসা আসে, আবার দুজনের সেকেন্ডের ভেতর ভালোবাসা উধাও হয়ে যায়। আর ওর মোবাইল পকেটে পুরে প্লেট বেসিনে রেখে চলে গেল।
ইসরাতও নাক চোখ কুঁচকে নুসরাতের দিকে তাকিয়ে চলে গেল। আরশ আর ইসরাত যেতে আবারও মারামারি লাগিয়ে দিল দুজনেই। কাঁচ ভাঙার শব্দে ঝর্ণা দৌড়ে কিচেনে আসলেন। প্লেট ভাঙা দেখে হাই হাই করে উঠলেন। আরশ যে প্লেট বেসিনে রেখেছিল সেটা ভেঙে দিয়েছে দুজন। রাগী গলায় জিজ্ঞেস করলেন, কে ভেঙেছে? নুসরাত ইরহামের দিকে আঙ্গুল তুলল, আর ইরহাম নুসরাতের দিকে। ঝর্ণা দুজনের মাথায় দুটো গাঁটটা মেরে কানে ধরলেন দুজনের। হালকা হেসে বললেন, আর কোনোদিন যেন দুজনকে রান্নাঘরে না দেখি। যাও, বের হও এখান থেকে। যখন আসো কিছু না কিছু ভেঙে যাও। তোদের মারামারি করার জায়গা এটা? নুসরাত ঠোঁটে ঠোঁট চেপে ইরহামের দিকে আর ইরহাম নুসরাতের দিকে তাকালো। এরপর নুসরাত আর ইরহাম মাথা ওপর নিচে নাড়িয়ে হুঁ বলে শব্দ করলো। কয়েকদিন পরের কথা, রাতের বেলা জাইনকে ডেকে পাঠানো হলো মেহরুন্নিসার রুমে। মেহরুন্নিসার রুমে গিয়ে ভ্রু কুঁচকে গেল। জাইনের বাবা, তার চাচারা সবাই দল বেঁধে বসে আছে দেখে। জাইন সিল্কি চুলগুলো কপালের ওপর থেকে পেছনে দিকে ঠেলে দিয়ে সোফার ওপর বসলো। দাদির দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো, কেন তাকে রাতের বেলা ডেকে পাঠিয়েছে। যেই জন্যই তোমার ডাইকা আনা হয়েছে তা হইল বিদেশ যাইবার আগে তোমার আর ইশরাতের বড় কইরা অনুষ্ঠান করুম, আর সাথে আশিকের বউরে উঠাইয়া নিয়ে আয়ুম। মানুষজনরে তো জানাইতে হইব তোমাকে বিয়া হইছে। মেহরুন্নিসার কথায় জাইনের বুকে সূক্ষ্ম ব্যথা অনুভব হলো। জি, আপনারা যা ভালো বুঝেন তা করুন, আমার কোনো আপত্তি নেই। তাহলে সামনের সপ্তাহে শুক্রবারে অনুষ্ঠানের সময় রাখা হোক। তার মধ্যে যার যা কিনার কিনা নিব, আর যা অনুষ্ঠান করার কইরা নিব। সবকিছুতে উপস্থিত থাকতে হবে আমাকে? তোমার ভালো লাগলে আইবা, না লাগলে না। আর কইয়া কোনো লাভ নাই। তুমি আইবা না, তোমার ইচ্ছা না হইলে আইসো না। তাহলে আমি এখন আসি। আসো। দাঁড়াও, আরও একটা কথা ছিল। ডেলার একটা বইন আছে, তুমি জানতা? হ্যাঁ। মায়েরারে তুই দেখছিস কোনো দিন? ডেলার বউ ইনাইয়া, বুঝলি? সেটা দেখে আমি টাসকি খাইয়া গেছি। জাইন দুপাশে মাথা নাড়ল, যার মানে সে জানতো না। টেলার বোন ইনায়া, এটা আপনাকে কি বললো? সেদিন আশিকের জন্য প্রস্তাব নিয়ে গেলাম, ওই সময় সেমরিডারে দেখি। আমাগো দেখা সেমরি অবাক, আর সেমরিরে দেখা আমি অবাক হইয়া গেলাম। পরে ওর মা আমার সাথে পরিচয় করাইয়া দিল, তার ছোট মাইয়া ইনাইয়া। ও তুই মারে দেখছিস কোনো দিন? জাইন দুপাশে মাথা নাড়ালো। মেহরুন্নিসা চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকলেন। মাইয়ারে ভালো পাই আর মাইয়ার ভাই বোন সম্পর্কে কিছু জানে না? এটা কেমন ভালোবাসা? ওই ডেলা ওইখানে কার কাছে থাকতো? ওর মা আর বোন তো দেশে থাকতো, আর গেলই বা কেমনে? ওর চাচার কাছে থাকতো। ছোটবেলা ওকে অ্যাডপ্ট করেছিলেন ওর চাচা। দেখলি জাইন, ওরা আমাগো দুঃসম্পর্কের কুটুম। এক আশিকের শ্বশুরবাড়ির দু জায়ানের শ্বশুরবাড়ি, এক ঘর থাইকা দুইটা মাইয়া আমার বিয়া করাইয়া লইয়া আইতাছি। জাইনের কথা বলতে ইচ্ছে হলো না, চুপ করে দাদির কথা শুনলো। মেহরুন্নিসা নিজের কথা শেষ করে বললেন, যাও, এইবার গিয়া ঘুমাইয়া যাও, অনেক রাত হইছে। আপনিও ঘুমিয়ে যান। জাইন মেহরুন্নিসার সাথে কথা বলা শেষ করে নিজের রুমে যেতে যেতে চিন্তা করলো, এজন্য সেদিন ইনায়ার মুখটা এতটা চেনা চেনা লাগছিল তার কাছে। ডেলার বোন বলেই জাইন দীর্ঘশ্বাস ছাড়ল। অতিরিক্ত চিন্তা ভাবনা করতে গিয়ে জাইন বুঝলো না কারো পথ আটকে সে দাঁড়িয়ে আছে। ইসরাত কখন থেকে বলছে, ভাইয়া রাস্তা ছাড়ুন। জাইন শুনছেই না। ইসরাত হাত দিয়ে জাইনের কাপড় ধরে টান দিল। জাইন ধরফর করে সামনের দিকে তাকালো। কি এভাবে ভয় দেখাচ্ছিলে কেন? ভাইয়া আমি আপনাকে ভয় পাচ্ছি না। কখন থেকে রাস্তা ছাড়ার কথা বলছিলাম, আপনি তো সরে দাঁড়াচ্ছেনই না। ও সরি, আমি শুনতে পাইনি। এবার রাস্তা দিন ভাইয়া, আমি যাব। ইয়া শিওর। ইসরাত সামনের দিকে যেতেই জাইন ডেকে উঠল পেছন থেকে। ইসরাত দাঁড়ালো, পেছন ফিরে তাকালো না। তোমার আমার সাথে যেতে কোনো সমস্যা নেই তো? কোথায়? জাইনের হালকা হাসির ঝংকার শোনা গেল। ইসরাত পেছন ফিরে তাকালো। জাইনকে হাসতে দেখে ইসরাতও মলিন হাসলো। তুমি বোকাদের মতো প্রশ্ন করছো। আমার সাথে আমার বাসায় আমার দেশে যেতে তোমার কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে বলতে পারো, আমি তোমার থাকার ব্যবস্থা এখানে করে দিয়ে যাব। আমার কাছে মনে হলো তোমাকে প্রশ্ন করা উচিত, পারমিশনের একটা ব্যাপার আছে। ইসরাতের চোখে ভেসে উঠল আজকে দুপুরের কথা। বাবা, আব্বু, চাচু, কিভাবে সবাই তাল মেলালো দাদির কথায়। সবাই যখন চায় সে আর না থাকুক, সে যাবে জাইনের সাথে। পরের কথা পরে ভাবা যাবে, এখন শুধু এ বাড়ি থেকে বের হওয়াই উত্তম। তারা খাওয়াতে পারবে না তো কি হয়েছে, সে নিজে রোজগার করে নিজের খরচ চালাবে, সে আর থাকবে না এই বাড়িতে। ইসরাত মনমরা হয়ে বলল, কি কেউ তোমাকে ফোর্স করবে না আমার সাথে যাওয়ার জন্য। তুমি যদি না যেতে চাও, আমি তোমাকে জিজ্ঞেস করছি, আবার যেতে চাও? সেখানে গেলে কিন্তু তাড়াতাড়ি আসতে পারবে না দেশে। আমি যাব আপনার সাথে। অভিমানের বর্ষে ইসরাতে নেওয়া সিদ্ধান্ত কি ভবিষ্যতের জন্য ভালো কিছু বয়ে আনবে?
নাকি খারাপ কিছু বয়ে আনবে তা সময়ের উপর ছেড়ে দিল ইসরাত। সময়ের ভাগ্য কি তার সঙ্গ দিবে তা একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কেউই জানে না। দোতলা বিশিষ্ট বাড়িটি লাল, নীল, সবুজ ঝাড়বাতি দিয়ে আবৃত। ছাদ থেকে শুরু করে পুরো বাড়ির ভেতর ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে। মেহেদি অনুষ্ঠান উপলক্ষে নুসরাত, অনিকা, মমু, সাদিয়া, সৌরভী আর আরিশা ম্যাচিং কাস্টমাইজ করা ল্যাভেন্ডার কালারের ড্রেস তৈরি করেছে। 6 জন সেম ড্রেস পরে মেকআপ করতে ব্যস্ত। ব্রাইড পার্লারে রেডি হওয়ার জন্য গিয়েছে। আশিকের কোনো ধরনের মেহেদি, গায়ে হলুদ অনুষ্ঠান না হওয়ায় মমো সৈয়দ বাড়িতে চলে আসছে। লুৎফা বেগম নিজের স্বামীর বাসায় রয়েছেন। আশিকের বিয়ে উপলক্ষে তার স্বামীর বাড়ি অনেক মেহমান তাদের বাসায় আসছেন, তাই তিনি আসতে পারছেন না। তিনি ফোন দিয়ে জানিয়েছেন আগামীকাল তো এমনিতেই কনভেনশন হলে দেখা হবে, তাহলে আজ আর এসে কি করবেন। আর ডেলাদের বাসায় মেয়ের কাপড় পাঠানো এখনো বাকি রয়েছে, তার সব কাজ পড়ে আছে, এখনো পর্যন্ত কিছুই গোছাতে পারেননি। মাগরিবের আজানে শেষ হয়েছে কিছুক্ষণ আগে। জায়ানের সাদা রঙের কার সৈয়দ বাড়ির ফটকে ঢুকতে দেখা গেল। আরিশা ওপর তলা থেকে দৌড় দিয়ে নিচ তলায় গেল বড় আপুকে এগিয়ে আসার জন্য। ইরহাম আর আহান সবুজ রঙের পাঞ্জাবি পরেছে, আরও স্বাভাবিকভাবে শার্ট আর ট্রাউজার পরে আছে। বাসা সাজাতে আসা লোকেদের দেখিয়ে দিচ্ছে কোথায় কোন ফুল লাগাতে হবে। ইসরাতের বিয়ের সকল দায়িত্ব এসে পড়েছে আরশের ওপর। রাত 8টার দিকে সাজিদার শুভ আর শুভ্র আসলো। বাড়ির কর্তীরা মেহমানদের সেবা করতে গিয়ে হিমশিম খাচ্ছেন, কাজ করে ফুরসত পাচ্ছেন না যে একটু গিয়ে রেডি হবেন। জাইন নিজের রুমে দরজা লাগিয়ে বসে আছে। মেহরুন্নিসা সাদা রঙের নতুন শাড়ি পরে টুকটুক লাঠির শব্দ করে এদিক থেকে সেদিক হাঁটছেন। ইসরাতকে আরিশার সাথে নুসরাতদের রুমে রাখা হয়েছে। ইরহামের রুমে এসে গাঁঠি গেড়েছে সবাই। ইরহাম কিছুক্ষণ পর পর আসে, আবার চলে যায়। আমাকে একটু ওইটা লাগিয়ে দিবি? নুসরাত ভ্রুকুচকে তাকালো ইরহামের দিকে। আশপাশ চেক করে দেখলো ছেলেদের মাখার মতো কিছু আছে নাকি, কিন্তু কিছুই খুঁজে পেল না। নুসরাত বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো, কি? ওই যে তোরা মাখিস যে ওইটা দে, আমি লাগাবো। কোনটা? এক্সাক্ট নামটা বল। তোরা যে ঠোঁটে দিয়েছিস না, ওইটা দে। আমরা ঠোঁটে লিপস্টিক দিয়েছি, এটা দিয়ে তুই কি করবি? আমি ঠোঁটে মাখবো। হ্যাঁ? আরে বলদি, বুঝলি না, আজ আরশ ভাইয়া জায়ান ভাইয়ার ফ্রেন্ড আসবে। মেয়েগুলোকে তো পটাতে হবে, আমি ছাড়া আর কোনো হ্যান্ডসাম পুরুষ আছে নাকি এই বাড়িতে? কিছুটা ভাবসাব নিয়ে পাঞ্জাবির কলার ঠিক করলো ইরহাম। এদিকে আয়, লাগিয়ে দিই। যদি মেয়ে পটাতে না পারিস দেখবি আমি তোর কি করি। সৌরভী চ্যাত করে উঠল। নুসরাতকে সাবধান করে বলল, নুসরাত, লাগিয়ে দিবি না? এই ইরহাইমার বাচ্চা তোর একটাই হচ্ছে না, আরো লাগবে? শালা খবিস, বদমাস, বাল লাগাবি মুখে। এদিকে আয়, আমি লাগিয়ে দিচ্ছি ভালো করে। আরে বউ, রাগ কেন করো? আমি তো মজা করছি, এমনি লাগাচ্ছি। ঠোঁট গোলাপি করার জন্য একটু দিচ্ছি, যাতে ক্যামেরাম্যান ছবি তুলবে তখন ভালো আসে। আমার পরের প্রজন্ম যাতে আমাদের ছবি দেখে আমাকে হ্যান্ডসাম ম্যান বলতে পারে, বুঝেছো জান? আগে বলবি তো, না হলে আজ তোর কি করতাম আমি নিজেই জানি না। নুসরাত নোট কালে লিপস্টিক লাগিয়ে দিল ইরহামকে। ইরহাম লিপস্টিক লাগিয়ে যেতেই আহান দৌড়ে আসলো। তোর আবার কি? আপু, আমিও দিব। কি দিবি? ছোট ভাইয়া যা দিয়েছে তাই। নাম না বললে বুঝবো কি করে? নাম বল। আপু, লিপস্টিক। নুসরাত হাহা করে হেসে উঠল। কি বললি? আবার বল। আহান মুখ কাদো কাদো বানিয়ে নুসরাতের দিকে তাকিয়ে থাকলো। নুসরাত মেঝেতে বসে আহানকে বিছানায় বসিয়ে জিজ্ঞেস করলো, আবার বল, কি বলেছিস? আহান বলতে গিয়ে কান্না করে দিল। নুসরাত ঠেসে চুমু খেলো আহানের গালে। ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দিয়ে ঠোঁটে হালকা চুমু খেলো। হয়েছে, কান্না করতে হবে না। মেয়েদের মতো ছিচকাদুনে হয়েছিস। দেখে আয় বড় আম্মু কি করছে। আহান চোখ মুছতে মুছতে ইরহামের রুম থেকে বের হলো। রাত 10টার দিকে মেহেদি অনুষ্ঠান শুরু হলো। মেহেদি অনুষ্ঠানের জন্য আলাদাভাবে আরশ স্টেজ করিয়েছে, যাতে ব্রাইড ফটো সেশন করতে পারে। স্টেজ কিছুটা ল্যাভেন্ডার কালার আর সবুজ কালারের মিশ্রণে। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে কুশন। ব্রাইডের বসার জন্য ডিজাইনিং সোফা আনানো হয়েছে। ক্যামেরাম্যান ব্রাইডের বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলছে। কিছুক্ষণ পর গ্রুপ ফটো তোলার জন্য ভাই বোন সবাইকে আসার জন্য বলল ক্যামেরাম্যান। আরশ ছাদে খাবার চেক করতে এসেছিল সবকিছু ঠিক আছে কিনা, কিন্তু মাঝপথে ক্যামেরাম্যান আরশকে ডাক দিল। আরশ যেতে তাকে ইসরাতের পায়ের কাছে বসিয়ে দিল। আমার অবস্থা দেখেছেন? ঘামে জবজবে, তার মধ্যে ট্রাউজার আর শার্ট পরে আছি। এইসব ছবি তো অ্যালবাম করা হবে, আমি এই অবস্থায় ছবি তুলবো?
কাপড় চেঞ্জ করে এসে ছবি তুলছি। ভাইয়া আপনাকে এইভাবে হ্যান্ডসাম লাগছে, কাপড় চেঞ্জ করতে হবে না, মুখে যদি একটু হাসি আনেন তাহলেই হবে, পুরো নায়কের মতো লাগবে। আরশ ইসরাতের ডান পায়ের কাছে বসলো। ইসরাত কিছুটা উঁচু কোষণের উপর বসা। মমো আর সাদিয়া তার পাশে বসে বসে তার দিকে তাকিয়ে আছে। ইরহাম আর সৌরভী সবার সামনে শোয়ার মতো করে বসে আছে। ভাইয়া পোজ নিয়ে বসে ব্রাইডের বাঁ পাশে যে আপু বসেছেন তার দিকে তাকান, আর আপু আপনি ভাইয়ের দিকে তাকিয়ে হালকা করে একটু হাসুন। নুসরাত দাঁত কিরমির করে উঠল। একে তার সাথেই বসিয়ে দিতে হলো? তার তো এর মুখ দেখলেই রাগ আসে, হাসি আসবে কোত্থেকে? জোর করে মুখ টেনে হাসি বের করে আকাশের দিকে তাকালো। আরশ নুসরাতের দিকে তাকালো। চোখাচোখি হতেই নুসরাত চোখ সরিয়ে নিল। তখনই ডিএসএলআর ম্যান ছবি তুলল। ডিএসএলআর ম্যান ফটো তোলার পর চিৎকার করে বলল, পারফেক্ট ছবি এসেছে। আরো কিছু গ্রুপ পিক তোলা হলো। ডিএসএলআর ম্যান বলল, আপুরা সবাই চলে আসুন, আর ভাইয়া আপনি থাকুন, আর ওই আপু থাকুন। নুসরাত ইরহামের হাত চেপে ধরল। ডিএসএলআর ম্যান বলল, আপু এই ভাইয়াকে ছেড়ে দিন, আপনি আর ওই ভাইয়া থাকুন, ব্রাইডের সাথে আপনাদের কিছু আলাদা পিক তুলে দেই। ব্রাইড মাঝখানে যান, আর আপু আপনি ব্রাইডের পায়ের সামনে আসুন, আর ভাইয়া আপনিও আসুন, দুজনের ক্লোজ হন। নুসরাত কিছুটা আরশের দিকে সরে বসলো। মুখের অবস্থা থমথমে হয়ে আছে, কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে ডিএসএলআর ম্যানকে। ভাইয়া ক্লোজ হন আর একটু। আরশ একটু নুসরাতের কাছে আসলো। ডিএসএলআর ম্যানের মনে হয় হলো না এতে। সে এগিয়ে এসে দুজনকে একসাথে লাগিয়ে বসিয়ে দিয়ে গেল। আপু আর একটু ক্লোজ হন, হলে ছবি ভালো আসবে। এক কাজ করি ভাইয়া, কোলে উঠে বসে যাই, তাহলে আরো ভালো ফটো আসবে। হ্যাঁ হ্যাঁ তাই করুন। নুসরাত হা করে তাকিয়ে থাকলো ডিএসএলআর ম্যানের দিকে। কি বলে শালা? যখন ডিএসএলআর ম্যান বুঝলো ভুল কিছু বলেছে, তখন বলল, আপু হাসুন তো হাসুন, অনেক সুন্দর ছবি আছে আপনার আর ভাইয়ার। নুসরাত সামনের দাঁত বের করে পেতনিদের মতো করে হাসলো। ডিএসএলআর ম্যান বলল, আপু আপনার আর হাসা লাগবে না, আপনি যেভাবে আছেন বসে থাকেন, দাঁতগুলো ভিতরে ঢুকিয়ে নিলে ভালো হয়। মেহরানিসাকে কোলে করে নিয়ে আসলেন সোহেদ। ডিএসএলআর ম্যানকে আদেশ দিয়ে বললেন ব্রাইডের ছবি আমার সাথে তুলতে। দাদি আপনি গিয়ে ওখানে বসুন ব্রাইডের পাশে, আর ভাইয়া আপনিও নিচ থেকে উঠে ব্রাইডের পাশে বসুন। আরে আপু আপনি যাচ্ছেন কোথায়? আপনি ভাইয়ার পায়ের কাছে বসুন, আর পা সামনের দিকে বের করে বসুন যাতে জুতো দেখা যায়। নুসরাত তীক্ষ্ণ চোখে তাকালো ডিএসএলআর ম্যানের দিকে। আরশের পায়ের কাছে বসে পা সামনের দিকে দিল নুসরাত। আরশ নুসরাতের চুল ধরে টান মারল। নুসরাত পেছনে ফিরে আরশের দিকে তাকাতেই ডিএসএলআর ম্যান ঠাস করে ছবি তুলে নিল। জুম করে আরশ আর নুসরাতকে বের করে ছবি তুলল। ছবিটা কিছুটা দেখতে এরকম আসছে, নুসরাত আরশের দিকে তাকিয়ে আর আরশ তার দিকে তাকিয়ে দৃষ্টি বিনিময় করছে। আরশের ঠোঁটে হালকা হাসি আর নুসরাত মুখ কালো করে তার দিকে তাকিয়ে আছে। আরে গ্রুম কই? অনেক তো ব্রাইডের একা ফটো তুললাম, এবার গ্রুমকে নিয়ে আসুন, কাপল ফটো তুলবেন না? আরশ উঠে দাঁড়ালো, প্যান্ট ঝেড়ে জুতো পরে নিল। অনিকা দৌড়ে আসলো, ডিএসএলআর ম্যানকে বলল পিক তুলে দিতে। নুসরাত তার গ্যাং নিয়ে বসে খাবার খাচ্ছে। সবাই এক এক করে গিয়ে প্লেটে করে খাবার নিয়ে আসলো। ইসরাতকে নাজমিন বেগম মুখে তুলে খাইয়ে দিলেন। খাবার খাওয়াতে গিয়ে জলে চোখ টইটুম্বুর হয়ে গেল। আম্মু কান্না কেন করছো? আমি তো কোথাও যাচ্ছি না, কান্না বন্ধ করো। ইসরাতের বলতে দেরি হলো। নাজমিন বেগমের চোখ থেকে জল পড়ে গিয়ে গাল বেয়ে নামতে দেরি হলো না। ইসরাত চোখ মুছে দিল নাজমিন বেগমের। আম্মু কান্না বন্ধ করো, পরে আমিও কান্না করে দিব। নাজমিন বেগম চোখ মুছে ইসরাতের মুখে ভাত তুলে দিলেন। ভাত খাওয়াতে গিয়ে নাজমিন বেগম ফুপিয়ে কান্না করলেন। ইসরাতের মায়ের কান্না দেখে নিজেরও কান্না চলে আসলো। মাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে রাখলো। নাজমিন বেগমের ফুপিয়ে কান্না হাউমাউ কান্নায় পরিবর্তন হলো। ইসরাত নিজেকে ধরে রাখার চেষ্টা করলো, কিন্তু কান্না ধরে রাখতে পারলো না। নাজমিন বেগম তাল মিলিয়ে মেয়ের সাথে কান্না করতে শুরু করলেন। মেহরুন্নিসা চোখের পানি মুছলেন শাড়ির কোণ দিয়ে। রোহিণী আজ ঝর্ণার সান্ত্বনা দিতে গিয়ে নিজেরাও কান্না করে দিলেন। মোহাম্মদ, সাদিয়া, সৌরভী ইসরাতের দিকে তাকায় আর নিজেদের চোখের পানি মুছে। নুসরাতের মুখ থমথমে, মুখ দেখে বোঝা গেল না মনের ভেতর কি চলছে। ইসরাতের বাহু বন্ধন থেকে মাকে ছোটালো নুসরাত। ভাতের প্লেট নিজের হাতে নিয়ে নাজমিন বেগমকে টেনে ছাদ থেকে নিয়ে আসলো। আপু ওদিকে কান্না করছেন সবাই, যাই একটা ফটো তুলে আসি। আরে ভাইয়া, এদিকে আমি দাঁড়িয়ে থাকবো আর আপনি আমার ফটো তুলে দিন। আপু পরে তুলে দিব, এখন যাই ব্রাইডের ওখানে। ভাইয়া লাস্ট ফটো, এটা তুলে দিয়ে চলে যান। আপু তুলে দিয়েছি, এবার যাই।
ভাইয়া এই দিক থেকে একটা ফটো তুলুন, যাতে আমার ফুল ড্রেস ফটোতে আসে। আর এইটা শেষ ফটো। আরে বোন, কখন থেকেই তো আপনার ফটো তুলছি। অন্য কাউকে সুযোগ দিন। আমার কাছে মনে হচ্ছে ব্রাইড আপনি, উনি না। যত সব। ডিএসএলআর ম্যান ঝাড়ি মেরে চলে গেল অনিকাকে রেখে। অনিকা মুখ কাদো কাদো বানিয়ে গেল বিচার দিতে আরুষের কাছে। নাজমিন বেগমকে নিয়ে যাওয়ার পর ইসরাতের কান্না থেমেছে, কিন্তু কান্না করার ফলে নাক মুখ ফুলে লাল হয়ে গিয়েছে। আরশ আর জায়ান মিলে জোর করে ধরে জাইনকে নিয়ে আসলো। জাইন আসতে চাইছিল না, কিন্তু আরশ বলেছে, তুমি যদি এখন রুম থেকে না বের হও, আমি আর ছোট ভাইয়া মিলে তোমাকে কোলে করে ছাদে নিয়ে যাব। বাধ্য হয়ে জাইনের আসতে হলো। আরশের উপর বিশ্বাস নেই, সত্যিই তাকে দেখা যাবে কোলে করে নিয়ে ছাদে চলে গিয়েছে। ডিএসএলআর ম্যান আরশকে ছাদে আসতে দেখে জিজ্ঞেস করলো, বর কই? আরশ নিজের পাশে ইশারা করে দেখালো জাইনকে। ডিএসএলআর ম্যান জাইনের ওপর থেকে নিচের দিকে তাকালো, ব্রাইডের কাপড়ের দিকে একবার তাকালো আর একবার জাইনের দিকে তাকালো। নাক কুচকে ডিএসএলআর ম্যান বলল, এটা বর? জি। এ কি বেসুরো চেহারা আর কাপড়! ব্রাইডের কাছে দাঁড়ালে মনে হবে কোনো কাজের বেটা এসে দাঁড়িয়েছে। ব্রাইডের মান সম্মান সব খেয়ে দিবে উনি। ব্রাইডের কাছে ওনাকে একটুও মানাবে না। এক কাজ করুন। জায়ানকে ইশারা করে বলল, আপনি ভাইয়া আসুন, আপনাকে ওনার থেকে বেটার লাগছে। কনের পাশে আপনাকে দাঁড়ালে কেউ চিনবে না। জাইনকে হাত দিয়ে ইশারা করে বলল, আপনি চলে যান ভাইয়া। জাইন অগ্নি দৃষ্টিতে তাকালো ডিএসএলআর ম্যানের দিকে। ঘাড় তারার মতো দাঁড়িয়ে রইল। ভালো করে বললে সে চলে যেত, কিন্তু এত বড় অপমানের পর সে যাবে না। সে এই কাপড় নিয়ে সে ইসরাতের সাথে কাপল ফটো তুলবে। জাইন ইসরাতের পাশে গিয়ে দাঁড়ালো। যারা যারা বসেছিল মেহমান সবাই অদ্ভুত দৃষ্টিতে তাকালো বরের দিকে। বরের পরনে শর্ট ট্রাউজার আর ভাঁজ ফেলা ওভারসাইজ টি শার্ট। শর্ট ট্রাউজার পরার জন্য পায়ের হাঁটু অবধি কালো লোম বের হয়ে আছে। ইয়া, কি বিশ্রী লাগছে বড় ভাইয়াকে। মনে হচ্ছে ফকিনির মতো 7 মাস ধরে খাবার পায়নি। আপুকে লাগছে পূর্ণিমার চাঁদ আর বড় ভাইয়াকে লাগছে অমাবস্যার চাঁদ। এই আসুন, এসে ফটো তুলুন। ডিএসএলআর ম্যানের মুখ দেখে বোঝা যাচ্ছে সে মোটেও ইচ্ছুক না জাইনের সাথে ইসরাতের ফটো তুলতে। আরশ আর জায়ান ফটো তোলার জন্য ডিএসএলআর ম্যানকে বলল। ডিএসএলআর ম্যান মুখ গম্ভীর করে এগিয়ে গেল। আপুর ক্লোজ হয়ে দাঁড়ান। আপু ভাইয়ার দিকে তাকান, আর ভাইয়া আপুর দিকে তাকান। দুজন দুজনের হাত চেপে ধরে হালকা করে হাসবেন। জাইন ডিএসএলআর ম্যানের কথা না শুনে ইসরাতের কাছাকাছি দাঁড়িয়ে ইসরাতের কোমর চেপে ধরল। ইসরাত জাইনের কাঁধে হাত রাখলো। জাইন ইসরাতের মুখের দিকে গম্ভীর মুখ নিয়ে তাকালো, আর ইসরাত হালকা হাসি নিয়ে ক্যামেরার দিকে তাকালো। কাপল ফটো তোলার পর ইরহাম আর সৌরভীকে ইসরাতের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য বলল। দুজন নির্দিষ্ট দূরত্ব নিয়ে হাত চেপে দাঁড়ালো। হঠাৎ পেছন থেকে ইনায়ার কথা বলার শব্দ শোনা গেল। জায়ান ইনায়াকে দেখে মুখ গম্ভীর বানিয়ে ফেলল। ইনায়া সবার সাথে কুশল বিনিময় করার পর জিজ্ঞেস করলেন ডেলার গায়ে হলুদ অনুষ্ঠান করা হচ্ছে না। ইনায়া বলল হলুদ অনুষ্ঠান শেষ করে সেখানে এসছে। ডিএসএলআর ম্যান ইনায়াকে ডেকে নিয়ে গেল। ইনায়াকে ব্রাইড আর গ্রুমের একপাশে দাঁড় করিয়ে দিয়ে আরশকে বলল আসার জন্য। আরশ না করে দিল, তাই জায়ানকে নিয়ে আসলো ডিএসএলআর ম্যান। 3 কাপলকে দাঁড় করিয়ে গ্রুপ ফটো তুলল। জাইনকে হাসার জন্য বলা হলে সে মুখ আরো গম্ভীর বানিয়ে ফেলল। আরশের হঠাৎ করে কল আসায় সে কল ধরে কথা বলতে বলতে নিচতলায় গেল। ছাদে মানুষের কথা বলার শব্দে ফোনের ওপাশ থেকে বলা কথা শোনা যাচ্ছিল না। আপনি চলে এসেছেন মিস রুবা? জি স্যার, আপনাদের বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছি। আরশ গেটের সামনে গিয়ে গেট খুলে দিল। হাসি মুখে রুবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, মিস রুবা এত লেট করলেন? অলমোস্ট রাত 11টা। আসলে স্যার বাসার কাজ শেষ করে আসতে একটু দেরি হয়ে গেছে। অনুষ্ঠান কি শেষ? না, এখনো শেষ হয়নি। চলুন উপরে ছাদে চলুন। রুবাকে নিয়ে ছাদে আসলো আরশ। সবার সাথে পরিচয় করিয়ে দিল তাদের অফিসের একজন কর্মচারী। মেরুনিসা তীক্ষ্ণ দৃষ্টিতে রুবার দিকে তাকিয়ে রইলেন। রুবা আর আরশকে নিয়ে জাইনার ইসরাতের পাশে বসিয়ে দিল ডিএসএলআর ম্যান। আর নুসরাত আর আহান বসলো ইসরাতের পায়ের পাশে। সৌরভী, ইরহাম আর মমো, সাদিয়া ব্রাইড গ্রুমের পেছনে গিয়ে দাঁড়ালো। আরিশা বসলো আরশ আর রুবার সামনে, আর অনিকা বসলো আহান আর নুসরাতের পাশে। একে একে সবাই ফটো তুললো ইসরাত আর জাইনের সাথে। ইনায়া চুপ মেরে একপাশে বসে রইল। ফ্যামিলি ফটো তোলার জন্য সবাই এগিয়ে আসলো। মেরুনিসা মাঝে বসলেন, ওনার এক পাশে নাসির সাহেব আর নাজমিন বেগম, তাদের কোলে আহান, অন্য পাশে হিলাল সাহেব আর লিপি বেগম। পেছনে দাঁড়িয়ে আছেন সোহেব, ঝর্ণা আর রোহিণী ও সোহেদ। তাদের মাঝে আরিশা দাঁড়িয়ে আছে।
জাইন আর ইসরাত কুশনের ওপর বসলো। জাইনের পায়ের কাছে বসলো ইরহাম আর ইসরাতের পায়ের কাছে অনিকা। জায়ান বসলো ইরহামের পাশে আর ইনায়া বসলো অনিকার পাশে। নুসরাত আর আরশ মেঝেতে বসলো, দুজন দুই কোনায়। ডিএসএলআর ম্যান বিরক্ত হয়ে বলল,